ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। কেমন আছো তোমরা? আজকের ভিডিওতে আমরা ফ্রি মক টেস্ট 3 এর কোশ্চেন পেপার ডিসকাস করব। মক টেস্ট 3 তে আমরা মেড সার্চ এবং অ্যানাটমি ফিজিওলজির কয়েকটা চ্যাপ্টার নিয়ে এক্সাম নিয়েছিলাম। তো এই মক টেস্ট সিরিজের যে কোশ্চেনগুলো ছিল 100 কোশ্চেন ছিল, 100 মার্কসের এক্সাম হয়েছিল। সেই 100 মার্কসের কোশ্চেন আমি 4টে পার্টে 25 কোশ্চেন্স করে ডিসকাস করব। তো আজকের পার্টে আমি 1 থেকে 25 অবধি কোশ্চেন ডিসকাস করছি। চলো তবে শুরু করি। আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন, হুইচ স্ট্রাকচার অফ আই ইজ হেল্পফুল ইন চেঞ্জিং দ্য থিকনেস অফ লেন্স? অর্থাৎ লেন্সের থিকনেস চেঞ্জ করার জন্য আইজের কোন স্ট্রাকচারটা হেল্পফুল? অপশন কি কি রয়েছে? স্ক্লেরা, কর্নিয়া, সিলিয়ারি বডি আর আইরিস। এই পার্টগুলো বোঝার আগে তোমাদেরকে আমি আইজের যে অ্যানাটমি রয়েছে সেই অ্যানাটমিটা একটু ছোট্ট করে বুঝিয়ে দিতে চাই। আইজের এই যে ছবিটা তোমরা দেখছো, এটা হচ্ছে হিউম্যান আইজের একটা ট্রান্সভার্স সেকশন, ঠিক আছে? তো সামনের দিকে চোখের পাতা রয়েছে, তারপরে যদি চোখের লেয়ারগুলোর কথা বলা হয়, আমাদের আইসটা 3 রকমের লেয়ার অফ টিস্যু দিয়ে তৈরি। বাইরের দিকে যেটা থাকে অর্থাৎ একদম আউটার লেয়ার, সেখানে থাকছে স্ক্লেরা এবং কর্নিয়া। স্ক্লেরা কর্নিয়া কোনটা? এই যে একটা লেয়ার দেখতে পাচ্ছ পুরো চোখের সাইডে একটা লেয়ার রয়েছে, এটাকে আমরা স্ক্লেরা বলছি। এবং এই লেয়ারটা এই সামনের দিকে একদম ট্রান্সপারেন্ট হয়ে যায়, এটা একদম ট্রান্সপারেন্ট লেয়ার, তো এই লেয়ারটাকে আমরা বলছি কর্নিয়া। স্ক্লেরা এবং কর্নিয়া হচ্ছে আমাদের চোখের একদম আউটার লেয়ার, ঠিক আছে? এবং এই যে স্ক্লেরা রয়েছে, এই স্ক্লেরাটাই আমাদের চোখের যে একটা শেপ রয়েছে অর্থাৎ একটা রাউন্ড শেপ, এই শেপটাকে মেনটেন করতে হেল্প করে, ঠিক আছে? তাহলে একদম আউটার লেয়ারে হলো স্ক্লেরা এবং কর্নিয়া। তারপরে যে মিডিল লেয়ার রয়েছে, মিডিল লেয়ারটা হচ্ছে তোমার ভাস্কুলার লেয়ার, এবং এখানটায় সিলিয়ারি বডি, আইরিস, এই পার্টগুলো রয়েছে। সিলিয়ারি বডি এবং আইরিস কোনটা? এই যে দেখো এখানে ছোট ছোট কিছু মাসেলস রয়েছে, কিছু মাসেল ফাইবার টাইপের রয়েছে, সেইগুলোকেই আমরা সিলিয়ারি বডি এবং আইরিস বলছি। আর রয়েছে কোরোয়েড। এরপরে রয়েছে তোমার ইনার লেয়ার। ইনার লেয়ারে থাকছে রেটিনা। রেটিনা কোনটা? এই যে ইয়েলো কালারের যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এই ইয়েলো লেয়ারটা হচ্ছে আমাদের রেটিনা, ঠিক আছে? এই যে বড় গোল একটা পার্ট দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে আমরা বলছি কি? লেন্স, ঠিক আছে? এই বড় গোল পার্টটাকে আমরা লেন্স বলছি, এবং এই লেন্সটা একটা ঝুলন্ত টাইপের, ঠিক আছে? অর্থাৎ মাঝখানে একটা জাস্ট ঝুলে রয়েছে, এবং কিসের সাহায্যে ঝুলে রয়েছে? দুদিকে রয়েছে সিলিয়ারি বডি, এবং তার সাথে সাথে রয়েছে তোমার সাসপেন্সারি লিগামেন্ট। তাহলে যে লেন্স রয়েছে সেই লেন্সটা সাসপেন্সারি লিগামেন্ট এবং সিলিয়ারি বডি দিয়ে জাস্ট ঝুলে রয়েছে মাঝের দিকে, ঠিক আছে? এবং এই লেন্সের সামনের পার্ট একটা, পেছনের পার্ট একটা। সামনের যে পার্টটা সেটাকে আমরা বলি অ্যান্টেরিয়র চেম্বার অফ দ্য আই, এবং পেছনের যে পার্টটা রয়েছে সেটাকে আমরা বলি পোস্টেরিয়র চেম্বার অফ দ্য আই। তাহলে অ্যান্টেরিয়র চেম্বারে থাকে অ্যাকুয়াস হিউমার এবং পোস্টেরিয়র চেম্বারে থাকে ভিট্রিয়াস হিউমার, ঠিক আছে? অ্যাকুয়াস হিউমার যেটা রয়েছে সেটা ক্লিয়ার ওয়াটারি লিকুইড টাইপের একটা জেল থাকে, আর পেছনে যেটা ভিট্রিয়াস হিউমার থাকে সেটা একটা জেল টাইপের সাবস্টেন্স। অ্যাকুয়াস হিউমার যেটা রয়েছে সেটা ওয়াটারি লিকুইড, এবং ভিট্রিয়াস হিউমার যেটা রয়েছে সেটা একটা জেলি টাইপ মেটেরিয়াল, ঠিক আছে? তাহলে লেন্স যেটা রয়েছে সেটা দিয়ে আমাদের আইসটা দুটো পার্টে ভাগ হচ্ছে। একটা হচ্ছে তোমার ফ্রন্ট পার্ট, যেটাকে আমরা অ্যান্টেরিয়র চেম্বার বলছি, এবং একটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট, যেটাকে আমরা পোস্টেরিয়র চেম্বার বলছি। অ্যান্টেরিয়র ক্যাভিটির মধ্যে রয়েছে অ্যাকুয়াস হিউমার, এবং পোস্টেরিয়র ক্যাভিটির মধ্যে রয়েছে ভিট্রিয়াস হিউমার। এরপরে দেখো এই যে লেন্সটা রয়েছে, এই লেন্সের যে সামনের পার্টটা, এই সামনের পার্টের একটা ছোট্ট কালো রঙের আমাদের পিপল থাকে। তো এই যে একটা ওপেন পার্ট থাকে, এটাকে আমরা বলছি পিপল, এবং পিপলের দুই সাইডের এই যে লেয়ারটা, এটাকে আমরা বলছি আইরিস। তাহলে এই ব্লু কালারে এটা করলাম, এগুলো হলো আইরিস, এবং এই যে পিঙ্ক, পিঙ্ক নয়, এটা জাস্ট স্কিন কালার বলতে পারো, এটাকে আমরা সিলিয়ারি মাসেলস বলছি। এবং এই যে ছোট ছোট এই লেয়ারের মতো, জালের মতো যেগুলো রয়েছে, এটাকে আমরা বলছি সাসপেন্সারি লিগামেন্ট, ঠিক আছে? এবং এই যে লেন্সটা রয়েছে এর সাইজটা ছোট বড় হয়, এবং সেই ছোট বড় হওয়ার জন্য রেসপন্সিবল কি? সিলিয়ারি বডি, ঠিক আছে? তাহলে সিলিয়ারি বডি বা সিলিয়ারি মাসেলস যেগুলো রয়েছে সেগুলো ছোট বড় হলে কন্ট্রাকশন এবং যদি রিল্যাক্সেশন হয় তাহলে লেন্সের সাইজটা ছোট বা বড় হয়। আমাদের কোশ্চেনে ছিল যে এই যে আইজের লেন্সের থিকনেস, এটাকে কম বেশি করার জন্য কে হেল্প করে? তাহলে বুঝতেই পারছো এখানটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি লেন্সের যে থিকনেস রয়েছে অর্থাৎ ওটাকে ছোট বা বড় হতে হেল্প করছে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। অ্যাকুয়াস হিউমার ইজ প্রডিউসড ইন। অ্যাকুয়াস হিউমার কোথায় প্রোডাকশন হচ্ছে? সাব অ্যারাকনয়েড স্পেস অফ দ্য মেনিনজেস, ল্যাটারাল ভেন্ট্রিকলস, কোরয়েডস, নাকি সিলিয়ারি বডি? অ্যাকুয়াস হিউমার যেটা রয়েছে সেটা প্রডিউস হচ্ছে সিলিয়ারি বডি থেকে। সিলিয়ারি বডি থেকে অ্যাকুয়াস হিউমার প্রোডাকশন হয়, এবং এই যে সাব অ্যারাকনয়েড স্পেস অফ দ্য মেনিনজেস রয়েছে, সাব অ্যারাকনয়েড স্পেসে কি প্রডিউস হয়? এখান থেকে প্রডিউস হয় সিএসএফ, অর্থাৎ আমাদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড।
সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তৈরি হচ্ছে সাবআরাকনয়েড স্পেস থেকে, এবং অ্যাকুয়াস হিউমার যেটা আমাদের চোখের অ্যান্টেরিয়র চেম্বারে রয়েছে সেটা প্রডিউস হচ্ছে কোথায়? সিলিয়ারি বডি থেকে। Next question, which one of the following is responsible for color discrimination or color blindness in eyes? আমাদের আইজের দু রকমের সেল থাকে, একটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস বা কালার ডিসক্রিমিনেশন করে, এবং আরেকটা থাকে যেটা আমাদের অন্ধকারে দেখতে হেল্প করে। দু রকমের সেল থাকে, তো একটা হচ্ছে রড সেল এবং একটা হচ্ছে কোন সেল। কোন সেল যারা রয়েছে, এই কোন সেলগুলো আমাদের কালার ব্লাইন্ডনেস বা কালার ডিসক্রিমিনেশনে হেল্প করছে, এবং রড সেল যেটা থাকে, রড সেলগুলো কি হচ্ছে মানে লাইট সেন্সিটিভ, অর্থাৎ যখন লাইটের লেভেলটা লো হয় তখন আমরা ভালোভাবে অন্ধকারের মধ্যে দেখতে পাই। অর্থাৎ হঠাৎ করে যদি লাইট বন্ধ হয়ে যায়, লোডশেডিং হয়ে যায়, তাহলে আমরা প্রথমেই কিছু দেখতে পাই না, তারপরে আস্তে আস্তে ভিশনটা একটুখানি ক্লিয়ার হয়, তো সেটার জন্য রড সেলগুলোকে অ্যাক্টিভেট হতে হয়। ঠিক আছে, তাহলে কোন সেল হচ্ছে কালার ব্লাইন্ডনেস এবং রড সেল হচ্ছে লাইট সেন্সিটিভিটি। লাইট সেন্সিটিভ কিভাবে মনে রাখবে? কোন থেকে কালার মনে রাখবে? সি দিয়ে কালার, আর অপোজিট হচ্ছে রডের লাইট সেন্সিটিভিটি। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি হলো? কোন সেল। নেক্সট, মায়োপিয়া ইজ কারেক্টেড বাই। মায়োপিয়া কারেকশনের জন্য কি দেওয়া হয়? কনভেক্স লেন্স, কনকেভ লেন্স, বাইফোকাল লেন্স, সিলিন্ড্রিক্যাল লেন্স। মায়োপিয়া বলতে কি বোঝায়? মায়োপিয়া বলতে বোঝায় নিয়ার সাইটেডনেস। নিয়ার সাইটেডনেস। মায়োপিয়া বলতে আমরা নিয়ার সাইটেডনেস বুঝি, অর্থাৎ এখানটায় কি হচ্ছে, আমরা নিয়ার অবজেক্ট যেগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু দূরের জিনিসগুলো দেখতে পাচ্ছি না, সেই জন্য নিয়ার সাইটেডনেস বলছে। অর্থাৎ নিয়ারের জিনিসপত্র ক্লিয়ার দেখা যাচ্ছে, দূরের জিনিসপত্রগুলোকে আমরা ভালো করে দেখতে পাচ্ছি না। তাহলে এই মায়োপিয়া কারেকশনের জন্য আমরা কি ধরনের লেন্স ইউজ করব? ছবিটা দেখো, এটা হলো নিয়ার সাইটেডনেস, এটা হলো ফার সাইটেডনেস, এবং এটা হচ্ছে অ্যাস্টিগমাটিজম। নিয়ার সাইটেডনেস যেটা রয়েছে সেটাকে কারেকশনের জন্য আমরা কি দিচ্ছি? এটাকে আমরা বলছি যে দুদিকে যেটা উল্টো টাইপের থাকে এটাকে আমরা বলি কনকেভ লেন্স। তাহলে নিয়ার সাইটেডনেস কারেকশন করার জন্য আমরা কনকেভ লেন্স দিচ্ছি, এবং কনকেভ লেন্সের পাওয়ার কিরকম হয়? নেগেটিভ পাওয়ার হয়। ঠিক আছে, আচ্ছা, ফার সাইটেডনেস যেটা রয়েছে, ফার সাইটেডনেস কারেকশনের জন্য আমরা কি দিয়ে থাকি? সেটার জন্য আমরা কনভেক্স লেন্স দিয়ে থাকি। ঠিক আছে, এই যে দুটো সাইডের একই রকম দেখতে চোখের মতো, এটাকে আমরা কনভেক্স লেন্স বলে থাকি, এবং এই কনভেক্স লেন্স দিয়ে আমরা ফার সাইটেডনেস, অর্থাৎ যে দূরের জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু নিয়ার অবজেক্ট সুন্দরভাবে দেখতে পাচ্ছি না, তাদের ক্ষেত্রে আমরা এই কনভেক্স লেন্স ইউজ করছি। এবং ফার সাইটেডনেসের ক্ষেত্রে যখন পজিটিভ মানে লেন্সের যে পাওয়ার হয় সেটা পজিটিভ পাওয়ারের হয়। ঠিক আছে, ফার সাইটেডনেসকে আমরা কি বলে থাকি? এটাকে যেমন মায়োপিয়া বলি, এটাকে আমরা হাইপারোপিয়া বলে থাকি। হাইপারোপিয়া। বেশ, আচ্ছা, আরেকটা রয়েছে অ্যাস্টিগমাটিজম। অ্যাস্টিগমাটিজম কি? অ্যাস্টিগমাটিজম বলতে বোঝাচ্ছে যে ইরেগুলার কার্ভেচার অফ কর্নিয়া। ঠিক আছে, এটা হচ্ছে ইরেগুলার কার্ভেচার অফ কর্নিয়া। ইরেগুলার কার্ভেচার অফ কর্নিয়া। ইরেগুলার কার্ভেচার অফ কর্নিয়াকে আমরা অ্যাস্টিগমাটিজম বলছি, এবং এই অ্যাস্টিগমাটিজমের ক্ষেত্রে মানে ডিস্টেন্সের ভিশন এবং নিয়ার ভিশন এই দুটোই ডিক্রিজ হয়ে যায়। তো এই অ্যাস্টিগমাটিজম যদি থাকে সেটা কারেকশনের জন্য আমরা সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ করে থাকি। ঠিক আছে, তাহলে অ্যাস্টিগমাটিজম যদি কারেকশন করতে হয় তার জন্য আমরা কি লেন্স ইউজ করব? সিলিন্ড্রিক্যাল কারেকশন করব। সিলিন্ড্রিক্যাল কারেকশন করার প্রয়োজন রয়েছে। তাহলে মোটামুটি বোঝা গেল নিয়ার সাইটেডনেস বা মায়োপিয়া কারেকশনের জন্য আমরা কনকেভ লেন্স ইউজ করছি, ফার সাইটেডনেস বা হাইপারোপিয়া কারেকশনের জন্য আমরা কনভেক্স লেন্স ইউজ করছি, আর অ্যাস্টিগমাটিজম প্রিভেনশনের জন্য বা অ্যাস্টিগমাটিজম কারেকশনের জন্য আমরা সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ করছি। ঠিক আছে, এই স্লাইডটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে এক্সামে, তো এটা তোমরা একটু নোট করে রেখো। তাহলে কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? মায়োপিয়া বা নিয়ার সাইটেডনেস কারেকশন আমরা কি দিয়ে করছি? এটা করছি কনকেভ লেন্স দিয়ে। অপশন হবে অ্যান্সার বি। নেক্সট, টোসিস রেজাল্টস ফ্রম ট্রমা টু হুইচ নার্ভ? টোসিস কোন নার্ভের জন্য হচ্ছে? প্রথমে তোমাকে জানতে হবে টোসিস কি। টোসিস হচ্ছে যে চোখের পাতাটা যখন নিচের দিকে পড়ছে, অর্থাৎ পেশেন্ট চোখ খুলে তাকাতে পারছে না। কোথায় দেখতে পাই আমরা? মেনলি যখন স্নেক বাইটের পেশেন্ট আসে, সেখানে স্নেক বাইটের পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাহলে টোসিস হচ্ছে যে আইয়ের যে চোখের পাতা রয়েছে, মানে আইলিড যেটা রয়েছে, আইলিডের মুভমেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে, মুভমেন্টটা করতে পারছে না।
তাহলে এখানটায় কি কি নার্ভের নাম রয়েছে, অপশন কি কি রয়েছে দেখো, টু এর নাম কি, এটা হচ্ছে অপটিক নার্ভ, অপটিক নার্ভ। নাম্বার 3 নাম কি, অকিউলোমোটর। নাম্বার 6 এর নাম হচ্ছে অ্যাবডুসেন্স, অ্যাবডুসেন্স। এবং লাস্ট রয়েছে নাম্বার 8 এর নাম কি, নাম্বার 8 হচ্ছে আমাদের অডিটরি নার্ভ, অডিটরি। তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্রেনিয়াল নার্ভের নাম এবং নাম্বারটা মুখস্থ রাখতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে কোনটা কি ধরনের নার্ভ, কোনটা সেন্সরি নার্ভ, কোনটা মোটর নার্ভ এবং কোনটা মিক্স নার্ভ, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা নার্ভ কি কাজ করছে, ঠিক আছে, এই চার্ট করে নেবে তোমরা একটা, সেই চার্টটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো টোসিস হচ্ছে যখন, টোসিসে আমাদের যে মোটর নার্ভ রয়েছে অকিউলো মোটর, অর্থাৎ আইলিডের যে কন্ট্রোলটা, আইলিডের যে মুভমেন্ট হচ্ছে সেই মুভমেন্টটা অল্টার হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কোন নার্ভটা হবে বুঝতেই পারছো অপশনগুলো দেখে, তাহলে এটা হবে অপশন 3 অকিউলো মোটর নার্ভ যেটা রয়েছে, অকিউলো মোটর নার্ভ যদি ড্যামেজ হয়ে যায় বা ট্রমা হয় তাহলে সেক্ষেত্রে টোসিস হতে পারে। আর অপটিক নার্ভ আমাদের দেখতে হেল্প করে, অডিটরি নার্ভ আমাদের শুনতে হেল্প করে, আর অ্যাবডুসেন নার্ভ যেটা রয়েছে সেটা ল্যাটারাল রেকটাস মাসেল যে রয়েছে সেই মাসেলটাকে কন্ট্রোল করে, অর্থাৎ মুখের বিভিন্ন রকমের মুভমেন্ট করতে হেল্প করছে। অ্যাকচুয়ালি মুখের নয়, এটাকে যদি পার্টিকুলার বলতে হয়, অ্যাবডুসেন নার্ভ যেটা রয়েছে আমাদের যে চোখের মানে আইবলটা যে বাইরের দিকে বেরিয়ে রয়েছে কিছুটা, এই যে প্রোট্রুশন হয়ে রয়েছে আউটওয়ার্ডে, এইটাকে কন্ট্রোল করে রেখেছে আমাদের অ্যাবডুসেন নার্ভ, ঠিক আছে, অর্থাৎ আই বলের কন্ট্রোলটা রয়েছে তোমার এই অ্যাবডুসেন নার্ভের উপরে, ঠিক আছে। তাহলে অ্যাবডুসেন নার্ভ আই বলের মুভমেন্ট কন্ট্রোল করছে, অকিউলো মোটর নার্ভ আমাদের চোখের পাতার মুভমেন্ট কন্ট্রোল করছে, অপটিক নার্ভ আমাদের দেখতে হেল্প করছে, ঠিক আছে। নেক্সট, xanthelasma refers to, xanthelasma বলতে কি বোঝায়, fatty growths develop under the skin, dry mouth, dryness of conjunctiva, yellowish plaques that occur most commonly near the inner canthus of the eyelids। এখানে অ্যান্সার হবে ইয়েলোইস প্লাক, অর্থাৎ অপশন ডি। এটা আমরা কোথায় দেখতে পাই, এটা মেনলি কোলেস্টেরলের পেশেন্টদের ক্ষেত্রে দেখবে, যাদের লং টার্মে কোলেস্টেরল রয়েছে তাদের চোখের পাতার মানে চোখের কোণের দিকে পাতার উপর একটা ইয়েলোইস ডিপোজিশন হয়ে যায়, ঠিক আছে, তো ওটাকে আমরা xanthelasma বলছি। ড্রাইনেস অফ কনজাংটিভাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি কেরাটো কনজাংটিভাইটিস, সিকা। ড্রাইনেস অফ কনজাংটিভাকে আমরা কেরাটো কনজাংটিভাইটিস সিকা বলছি। ড্রাই মাউথকে কি বলে বলো তো, ড্রাই মাউথ তোমরা সবাই জানো, ড্রাই মাউথকে বলা হয় জেরোস্টোমিয়া, ঠিক আছে। লাস্টলি ফ্যাটি গ্রোথ ডেভেলপ আন্ডারনিথ দ্য স্কিন, ফ্যাটি গ্রোথ স্কিনের নিচে ডেভেলপ করলে সেগুলোকে লাইপোমা বলা যেতে পারে, লাইপোমা বলা যেতে পারে, ঠিক আছে। তাহলে xanthelasma কি হলো, ইয়েলোইশ প্লাক দ্যাট অকার মোস্ট কমনলি নিয়ার দ্য ইনার ক্যান্থাস অফ দ্য আইলিডস, ঠিক আছে। নেক্সট কি কোশ্চেন রয়েছে, গ্লকোমা ম্যানেজমেন্ট ফোকাসেস আপন, গ্লকোমা ম্যানেজমেন্ট কি, অপশন রয়েছে কি কি, ইনক্রিজ ইনফ্লো অফ অ্যাকুয়াস হিউমার, ইনক্রিজ আউটফ্লো অফ অ্যাকুয়াস হিউমার, ইনক্রিজ প্রোডাকশন অফ অ্যাকুয়াস হিউমার, ইনক্রিজ দ্য প্রোডাকশন অ্যান্ড ইনফ্লো অফ অ্যাকুয়াস হিউমার। কি হবে অ্যান্সার, অ্যান্সার জানার আগে তোমাকে জানতে হবে গ্লকোমা। গ্লকোমা বলতে এক কথায় বলতে পারো যে আমাদের যে ইন্ট্রাঅকুলার প্রেশার রয়েছে চোখে, সেই ইন্ট্রাঅকুলার প্রেশারটা ইনক্রিজ করে। গ্লকোমা অর্থাৎ ইনক্রিজ আইওপি, ইনক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেশার, যে ইন্ট্রাঅকুলার প্রেশার হওয়ার কারণে আলটিমেটলি কি হয়, অপটিক নার্ভের ড্যামেজ হয়, অপটিক নার্ভ ড্যামেজ, ঠিক আছে। তাহলে ইন্ট্রাঅকুলার প্রেশার যদি ইনক্রিজ হয়, তাহলে ইন্ট্রাঅকুলার প্রেশার ইনক্রিজ হলে অ্যাকুয়াস হিউমারের অ্যাকুমুলেশন হয়ে যাচ্ছে, সেটাকে আমাকে যদি আমি রিমুভ করতে পারি তাহলেই এই ইন্ট্রাঅকুলার প্রেশারটা কমে যাবে। অর্থাৎ গ্লকোমার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের কাজ হবে এই অ্যাকুয়াস হিউমার যেটা রয়েছে সেটাকে ফ্লো করে দেওয়া, অর্থাৎ বাইরে বের করে দেওয়া। নর্মাল আইওপি কোশ্চেনে আসে নর্মাল ইন্ট্রাঅকুলার প্রেশার, এটা হচ্ছে তোমার 10 থেকে 21, ঠিক আছে, মিলিমিটার অফ এইচজি। তাহলে এর থেকে বেশি যখনই হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা গ্লকোমা কন্ডিশন বলতে পারি।
তাহলে গ্লকোমার ম্যানেজমেন্ট কি হবে বুঝতে পারছো, ইনক্রিজ আউটফ্লো অফ অ্যাকুয়াস হিউমার, অর্থাৎ অ্যাকুয়াস হিউমারের আউটফ্লোটাকে আমরা ইনক্রিজ করব যাতে এই ইন্ট্রাঅকুলার প্রেশারটা কমে যায়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য পার্ট অফ দ্য ইয়ার হুইচ ইজ রেসপন্সিবল ফর মেনটেনিং ব্যালেন্স অফ দ্য বডি, অর্থাৎ বডি ব্যালেন্স মেনটেন করার জন্য ইয়ারের কোন পার্টটা রেসপন্সিবল? সেমিলিউনার ক্যানেলস, ককলিয়া, টিম্প্যানিক মেমব্রেন, অসিকলস। ইয়ারের স্ট্রাকচারটা তোমাদের একটু ছোট্ট করে বলে দেব। এটা হচ্ছে একটা ইয়ারের স্ট্রাকচার। এটা অ্যানাটমি পার্ট যদি বলো তাহলে আমরা আমাদের কানটাকে তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে আউটার লেয়ার মানে আউটার ইয়ার, একটা হচ্ছে মিডিল ইয়ার এবং একটা হচ্ছে ইনার ইয়ার। আউটার ইয়ারের মধ্যে কি থাকে? আউটার ইয়ারের মধ্যে আমাদের কানের পাতা এবং সেখান থেকে শুরু করে ইয়ার ক্যানাল শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে কোথায়? টিম্প্যানিক মেমব্রেনে গিয়ে। তাহলে এই জায়গাতে টিম্প্যানিক মেমব্রেন রয়েছে এবং সেই টিম্প্যানিক মেমব্রেনে যখন পৌঁছচ্ছে সেটা অবধি আউটার লেয়ার। টিম্প্যানিক মেমব্রেন থেকে শুরু করে আমাদের মিডিল ইয়ারটা রয়েছে এবং মিডিল ইয়ারে মেনলি আমাদের তিনটে স্ট্রাকচার থাকে, সেটা হচ্ছে ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। তোমরা কোশ্চেনে পেয়েছো যে আমাদের বডির মধ্যে সব থেকে স্মলেস্ট বোন কি, সেটার নাম হচ্ছে স্টেপিস এবং সেটা কোথায় থাকে? আমাদের এই মিডল ইয়ারের মধ্যে থাকে। আর দুটো বোনের নাম কি বললাম? একটা বললাম ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। এই তিনটে বোন থাকে মিডিল ইয়ারে, এরা একে অন্যের সাথে জুড়ে থাকে এবং সেইটা যখনই শেষ হচ্ছে তারপরে শুরু হচ্ছে ইনার ইয়ার। ঠিক আছে। কিরকম ভাবে ফাংশনিং হয়? বাইরে থেকে যখনই কোনো সাউন্ড ওয়েভ এলো, সাউন্ড ওয়েভ এসে টিম্প্যানিক মেমব্রেনে আঘাত দেয় এবং টিম্প্যানিক মেমব্রেন তার ফলে যে মুভমেন্ট হয় সেই মুভমেন্টটা এই তিনটে বোনের মাধ্যমে ইন্টারনাল ইয়ারে গিয়ে পৌঁছয়। এরপরে যদি ইনার ইয়ারের স্ট্রাকচার বলো, ইনার ইয়ারে তিনটে পার্ট থাকে। এক নম্বর হচ্ছে যে ভেসিকলস থাকে, ভেস্টিবিউলস থাকে, আর থাকে তিনটে সেমিলিউনার কেনালস এবং থাকে ককলিয়া। এই যে শামুকের মতো গোল গোল পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটাকে আমরা বলে থাকি ককলিয়া এবং এই যে পার্টটা রয়েছে এটার মধ্যে কিছু সেমিলিউনার ফ্লুইডস থাকে। ঠিক আছে। এবং ইনার ইয়ারের কাজ কি? ইনার ইয়ারের মানে এই যে সাউন্ড ওয়েভটা এলো ম্যালিয়াস, ইনকাস, স্টেপিসের মাধ্যমে, সেখান থেকে এই সেমিলিউনার ক্যানালস এর মধ্য দিয়ে ককলিয়া অব্দি যায় এবং সেখান থেকে অডিটরি নার্ভে চলে যায়, দিয়ে আমরা কানে শুনতে পাচ্ছি। ঠিক আছে। এবং এই যে ব্যালেন্সের কথা বলছি, ব্যালেন্সটা মেনটেন করছে কি? ব্যালেন্স মেনটেন করছে সেমিলিউনার ক্যানালস গুলো। তিনটে সেমিলিউনার ক্যানালস থাকে যেই ক্যানালস গুলো আমাদের বডির ব্যালেন্সটাকে মেনটেন করে। ঠিক আছে। তাহলে আমাদের কোশ্চেন কি ছিল? কোশ্চেন এখানটায় ছিল যে আমাদের পার্ট ইয়ারের কোন পার্টটা বডি ব্যালেন্স মেনটেন করে, তাহলে সেখানে অ্যান্সার কি হবে? সেমিলিউনার ক্যানালস, অ্যান্সার অপশন এ। ঠিক আছে। নেক্সট, প্রেজেন্স অফ ভার্টাইগো ইন্ডিকেটস ডিসঅর্ডারস অফ। তাহলে যদি ভার্টাইগো হয়, ভার্টাইগো অর্থাৎ মাথা ঘোরা, তাহলে মাথা ঘোরা যদি হয় তাহলে সেটা কিসের ডিসঅর্ডার বলে আমরা বুঝবো? ব্রেন স্টেম, থ্যালামাস, ভেস্টিবিউলার সিস্টেম এবং লিম্বিক সিস্টেম। তাহলে ভেস্টিবিউলটা কোথায় থাকে বললাম? ভেস্টিবিউল থাকে আমাদের ইনার ইয়ারের মধ্যে। তাহলে ইনার ইয়ার আমাদের বডির ব্যালেন্স মেনটেন করতে হেল্প করে। তাহলে ভার্টাইগো যখন হচ্ছে, মাথা যখন ঘুরছে, তখন আমাদের বুঝতে হবে যে ইয়ারের প্রবলেমও হতে পারে এবং সেটা ভেস্টিবিউলার সিস্টেম বা ইনার ইয়ারের প্রবলেম। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? অপশন সি। বাকি ব্রেন স্টেম, থ্যালামাস, লিম্বিক সিস্টেম এগুলো সবই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে ইনক্লুডেড এবং এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন রয়েছে। তো এখানটা ভার্টাইগো বলা হয়েছে, তো ভার্টাইগো অর্থাৎ ভেস্টিবিউলার সিস্টেম। নেক্সট কোশ্চেন, ইনফ্লামেশন অফ দ্য ইনার ইয়ার ইজ নোন অ্যাজ। ইনার ইয়ারের ইনফেকশনকে আমরা কি বলছি? ল্যাবাইরিনথাইটিস, মেনিয়ার্স ডিজিজ, টিনিটাস, পজিশনাল ভার্টাইগো। তাহলে পজিশনাল ভার্টাইগো তো হবে না, সেটা বুঝতেই পারছো। এখানটা অ্যান্সার হবে ল্যাবাইরিনথাইটিস। ল্যাবাইরিনথাইটিসকে আমরা ইনফ্লামেশন অফ দ্য ইনার ইয়ার বলে থাকি। বাকি মেনিয়ার্স ডিজিজ এবং টিনিটাস এই দুটো কি বলো? টিনিটাস বলতে বোঝায় যে ওই যে কান ঝিনঝিন করে, ঝিঝি করছে কানের মধ্যে সব সময়, সেটাকে টিনিটাস বলে। তো এটাকে রিঙ্গিং ইয়ারও বলা হয়, রিঙ্গিং ইয়ার। রিঙ্গিং ইয়ার বলছি আমরা টিনিটাসকে। আর রয়েছে মিনিয়ার্স ডিজিজ। মিনিয়ার্স ডিজিজ কি? মিনিয়ার্স ডিজিজ মানে হচ্ছে যে এক ধরনের ফ্লুইড যেটার অ্যাবজর্পশন ঠিক মতো হচ্ছে না। ফ্লুইডটা হচ্ছে এন্ডোলিম্ফ্যাটিক ফ্লুইড, অর্থাৎ লিম্ফ ফ্লুইড যেরকম রয়েছে সেরকম এন্ডোলিম্ফ্যাটিক ফ্লুইড রয়েছে। যেই ফ্লুইডটার অ্যামাউন্ট বেশি হয়ে যাচ্ছে যখন, অর্থাৎ ম্যাল অ্যাবজর্পশন হওয়ার জন্য অ্যামাউন্ট যখন বেশি হয়ে যাচ্ছে, তখন ওই জায়গাটায় ফ্লুইডের ইমব্যালেন্স হচ্ছে। তো সেই ইমব্যালেন্সটাকেই আমরা মিনিয়ার্স ডিজিজ বলছি। ফ্লুইড বিল্ড আপ হয়ে যাচ্ছে তাহলে মিনিয়াস ডিজিজে। এবং এক্ষেত্রে আমরা কি কি দেখতে পাবো? ভার্টাইগো দেখতে পাবো, এই যে টিনিটাস এটাও দেখতে পাবো, হিয়ারিং লস হতে পারে। এছাড়া কানের মধ্যে কনজেশন হয়ে আছে, মানে কানের মধ্যে যদি কিছু ফ্লুইড জমে থাকে তাহলে মনে হবে যে কানটা জমে আছে,
তো কানের মধ্যেই কনজেশন হয়ে যাচ্ছে মনে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু ইনার ইয়ার আমাদের বডি ব্যালেন্স মেনটেন করে, সেক্ষেত্রে একটা লস ও ব্যালেন্সও ফিল হতে পারে। ঠিক আছে, তাহলে মিনিয়াস ডিজিজকে যদি আমি শর্টে বলে থাকি, তাহলে এটা হচ্ছে ফ্লুইড বিল্ড আপ ইন ইনার ইয়ার। ঠিক আছে, ফ্লুইড বিল্ড আপ, ফ্লুইড বিল্ড আপ ইন ইনার ইয়ার। ঠিক আছে, নেক্সট, which one of the following procedures is used to correct otosclerosis? otosclerosis prevention এর জন্য আমরা কি প্রসিডিউরস করে থাকি? মাইরিনগোপ্লাস্টি, স্টেপিডেক্টমি, ম্যাস্টোইডেক্টমি, মাইরিনগোটমি। প্রথমে আমরা এই অপারেশনের নামগুলো জেনে নিই, অর্থাৎ এই যে মাইরিনগোপ্লাস্টি বা এই যে নামগুলো রয়েছে, এগুলোর মিনিং কি। তো মাইরিনগোপ্লাস্টি মানে হচ্ছে যে টিম্প্যানিক মেমব্রেনে যদি কোনো ওপেনিং থাকে বা হোল থাকে, তাহলে সেটাকে আমরা যখন রিপেয়ার করছি তার নাম হচ্ছে মাইরিনগোপ্লাস্টি। তাহলে টিম্প্যানিক মেমব্রেন রিপেয়ার, টিম্প্যানিক মেমব্রেন রিপেয়ার হলো মাইরিনগোপ্লাস্টি। স্টেপিডেক্টমি কি? স্টেপিডেক্টমি হচ্ছে স্টেপিস যে বোন রয়েছে, সেই স্টেপিস বোনটাকে আমরা রিমুভ করছি, রিমুভাল অফ স্টেপিস। স্টেপিস বোন কোথায় থাকে বলেছিলাম? মিডল ইয়ারে থাকে, তাই তো? স্টেপিস বোন যখন রিমুভ করছি তখন সেটাকে বলছি স্টেপিডেক্টমি। ম্যাস্টোইডেক্টমি কি? ম্যাস্টোয়েড বোন যে রয়েছে, ম্যাস্টোয়েড বোনের মধ্যে যখন ইনফ্লামেশন হয়ে যায় তখন সেটাকে আমরা বলি ম্যাস্টোইডাইটিস। ম্যাস্টোইডাইটিসের যে সমস্ত সেলগুলো ইনফ্লেমড হয়ে যাচ্ছে বা ইনফেকশাস হয়ে যাচ্ছে, সেই সমস্ত সেলগুলোকে যখন আমরা রিমুভ করছি সার্জারি করে, তখন সেই সার্জারিকে আমরা বলছি ম্যাস্টোইডেক্টমি। ঠিক আছে, তাহলে এটা একটা সার্জারি টু রিমুভ ইনফেক্টেড সেল। ঠিক আছে, টু রিমুভ ইনফেক্টেড সেলস from mastoid bone. লাস্ট কি রয়েছে? মাইরিনগোটমি। মাইরিনগোটমি মানে যখন আমরা ইয়ার ড্রামের মধ্যে একটা হোল বানাই, টু মেক আ হোল ইন ইয়ার ড্রাম, তো এটাকে আমরা বলছি মাইরিনগোটমি। তাহলে চারটে অপারেশনের নাম ওয়াইজ কি কি হয় সেটা আমরা জানলাম। কোশ্চেনে বলেছে যে ওটোস্ক্লেরোসিস কারেকশনের জন্য আমরা কি প্রসিডিওর করব। তাহলে ওটোস্ক্লেরোসিসে কি হয় সেটাও আমাদেরকে জানতে হবে। ওটোস্ক্লেরোসিসের ক্ষেত্রে ইয়ারের মধ্যে যে বোনগুলো থাকে, অর্থাৎ মিডিল ইয়ারের যে তিনটে বোন থাকে, সেই বোনগুলোর মধ্যে কিছু ডিফর্মিটিস হয়, যার ফলে এদের যে মুভমেন্টগুলো, অর্থাৎ যেমন বলছিলাম যে টিম্প্যানিক মেমব্রেনের যখন মুভমেন্ট হচ্ছে, কোনো এয়ার সাউন্ড ভাইবস যখন আসছে, মুভমেন্ট হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনের, টিম্প্যানিক মেমব্রেন থেকে সেই ভাইব্রেশনটা পরপর তিনটে বোনের মধ্যে যাচ্ছে এবং তারপর সেটা ইনার ইয়ারে চলে যাচ্ছে। তো যখন এই তিনটে যে বোন রয়েছে, এই তিনটে বোনের মধ্যে কোনো প্রবলেম হয়ে যায়, অর্থাৎ কোনো বোনের মানে ডিফেক্ট, মানে টেকনিক্যালি যদি বলতে যাই যে বোনের যে স্ট্রাকচার গুলো রয়েছে, সেই স্ট্রাকচারাল যদি কোনো ডিফেক্ট হয়ে যায়, তখন কি হচ্ছে, এই সাউন্ডের যে অ্যাম্প্লিফিকেশন সেটা হতে পারে না। ঠিক আছে, তো সেই কন্ডিশনটাকে আমরা ওটোস্ক্লেরোসিস বলছি। তো ওটোস্ক্লেরোসিস যদি হয়, সেক্ষেত্রে আমাদেরকে অপারেশন করতে হয় স্টেপিডেক্টমি, অর্থাৎ স্টেপিস যে বোন রয়েছে সেটাকে রিমুভ করা হয়, করে সেখানে আর্টিফিশিয়াল কিছু স্ট্রাকচার লাগিয়ে দেওয়া হয়, যাতে এই সাউন্ডের অ্যাম্প্লিফিকেশনটা সুন্দরভাবে হওয়া পসিবল হয়। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি হবে? অপশন বি, স্টেপিডেক্টমি। নেক্সট, নার্স administer ear drop to a 7-year-old child. How does nurse pull the patient's ear? খুব ইজি একটা কোশ্চেন, বারবার এক্সামের মধ্যে আসে। তো এখানে বলা হয়েছে যে 7 বছরের একটা বাচ্চার ইয়ার ড্রপ যদি অ্যাডমিনিস্ট্রেশন করতে হয়, তাহলে আমরা ইয়ার পিনেটাকে কিভাবে হোল্ড করব। আউটওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড, আপওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আপওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড। 7 ইয়ার্স ওল্ড চাইল্ড এবং অ্যাডাল্ট, এদের সবার ক্ষেত্রে আপওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড। যদি সেটা 3 বছর বা তার থেকে কম বাচ্চাদের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে ব্যাকওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড হয়। ঠিক আছে, তাহলে ইনফ্যান্ট এবং চাইল্ড মানে টডলার বা 3 ইয়ার্স অফ এজ গ্রুপ যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে ব্যাকওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড করতে হয়। তারপর থেকে যখন অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, 7 ইয়ার্স ওল্ড বা অ্যাডাল্ট, সেক্ষেত্রে আমরা আপওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড হোল্ড করে থাকি।
Test used to check whether air conduction or bone conduction is more. এয়ার কন্ডাকশন রয়েছে নাকি বোন কন্ডাকশন বেশি রয়েছে সেটা বোঝার জন্য আমরা কোন টেস্ট করে থাকি? অ্যালেন টেস্ট, ওয়েবার টেস্ট, রিনি টেস্ট, রমবার্গ টেস্ট। অ্যালেন টেস্টটা কি? অ্যালেন টেস্ট হচ্ছে যে একটা আমাদের যে রেডিয়াস এবং আলনার আর্টারি রয়েছে সেই দুটো আর্টারি পেটেন্সি চেক করার জন্য আমরা অ্যালেন টেস্ট করে থাকি। রেডিয়াস অ্যান্ড আলনার আর্টারি পেটেন্সি চেক করার জন্য আমরা অ্যালেন টেস্ট করে থাকি এবং যখন ইবিজি করা হয় না, ইবিজি করার আগে আমাদেরকে অ্যালেন টেস্ট করে দেখে নিতে হয় যে এই দুটো আর্টারিজ যে রয়েছে আর্টারিজের মধ্যে ব্লাড ফ্লোটা নিয়মিত ঠিক মতো হচ্ছে কিনা। ঠিক আছে, ওয়েবার্স টেস্ট এবং রিনি টেস্ট। ওয়েবার টেস্টে কি করা হয়, একটা টিউনিক ফক নেওয়া হয়, দিয়ে সেটাকে ভাইব্রেট করা হয়, দিয়ে আমাদের ফোরহেডের মধ্যে বসানো হয়, তারপরে শোনা হয় যে দুদিকের ইয়ারে সিমিলারলি সাউন্ড বা ভাইব্রেশনটা ফিল করা যাচ্ছে কিনা। তো এটাকে আমরা ওয়েবার টেস্ট বলি। আর রিনি টেস্টের মধ্যে আমাদের ওই যে এয়ার কন্ডাকশন নাকি বোন কন্ডাকশন কোনটা বেটার রয়েছে সেটাকে চেক করা হয়। তো রিনি টেস্ট এখানটা আমাদের অ্যান্সার হবে। বাকি একটা রয়েছে রমবার্গ টেস্ট। রমবার্গ টেস্টে কি করা হয়, ব্যালেন্স মেনটেন করা হয়, বডির মুভমেন্ট, বডির পজিশন এগুলো ঠিক মতো আছে কিনা এবং ব্যালেন্স মেনটেন করে পার্সন হাঁটতে পারছে কিনা সেটা চেক করার জন্য আমরা রমবার্গ টেস্ট করে থাকি। ঠিক আছে, তাহলে এই 4 রকমের টেস্ট হলো। আর এয়ার কন্ডাকশন বা বোন কন্ডাকশন এটা ঠিক মতো আছে কিনা, কোনটা বেশি সেটা বোঝার জন্য আমরা রিনি টেস্ট করছি। ব্লু ইয়ারড্রাম ইজ সিন ইন। ব্লু ইয়ারড্রাম কোথায় দেখা যায়? সেরাস ওটাইটিস মিডিয়া, সিএসওএম, পারফোরেশন, নান। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সেরাস ওটাইটিস মিডিয়া। সেরাস ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে ব্লু ইয়ারড্রাম দেখা যায়। এপিস্ট্যাক্সিস ম্যানেজমেন্ট ইনক্লুডস দ্য ফলোইং অ্যাকশনস এক্সেপ্ট। এপিস্ট্যাক্সিস ম্যানেজমেন্টের জন্য আমরা কোন অ্যাকশনটা করব না, কোশ্চেনে এক্সেপ্ট রয়েছে। তোমরা কোশ্চেন পড়ার সময় কিন্তু খুব ভালো করে কোশ্চেন পড়বে। কোনো কোশ্চেনে এক্সেপ্ট লেখা থাকে, নট লেখা থাকে, যেগুলো আমাদের ওভারলুক হয়ে যায় এবং জানা কোশ্চেনের অ্যান্সার কিন্তু ভুল হয়ে যায়। এখানে অপশন কি কি রয়েছে দেখো। অ্যাপ্লাইং প্রেশার বাই পিঞ্চিং দ্য নোজ, অবশ্যই আমরা নোজ পিঞ্চ করবো তবেই ব্লিডিংটা বন্ধ হবে। অ্যাপ্লাইং আইস ওভার দ্য নোজ, আমরা কোল্ড কম্প্রেশন দিতে পারি যাতে কিনা ব্লিডিংটা কম হয়, ভেজো কনস্ট্রিকশন হয় সেই জন্য। তো এটা আমার রাইট অ্যান্সার। অ্যালোয়িং দ্য পেশেন্ট টু স্নিজ, স্নিজ যদি করা হয় তাহলে আরো বেশি করে ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি থাকে, তাহলে এটাকে আমরা অ্যাভয়েড করব। কিপিং দ্য পেশেন্ট ইন সিটিং পজিশন উইথ দ্য নেক ফ্লেক্সড, নেক ফ্লেক্সড এবং সিটিং পজিশনে রেখে আমরা ফরওয়ার্ড বেন্ডিং করে থাকতে বলি, যাতে যদি ব্লিডিং আসে সেটা রিমুভ হয়ে যাবে, অর্থাৎ সামনে দিয়ে বেরিয়ে যাবে এবং চোক হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে এটাও রাইট। তাহলে ভুল রয়েছে কোনটা? অ্যালাউইং দ্য পেশেন্ট টু স্নিজ, তাহলে এটা অ্যান্সার হবে এখানে, এক্সেপ্ট রয়েছে কোশ্চেনে। সেল মেডিয়েটেড ইমিউনিটি ইজ ক্যারিড আউট বাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে বারবার আসে। সেল মেডিয়েটেড ইমিউনিটি করে কে? সেল মেডিয়েটেড ইমিউনিটি করছে টি লিম্ফোসাইট। আরেকটা যে বি লিম্ফোসাইট রয়েছে, বি লিম্ফোসাইট আমাদের হিউমোরাল ইমিউনিটির জন্য রেসপন্সিবল, হিউমোরাল। তাহলে টি লিম্ফোসাইটের সেল মেডিয়েটেড ইমিউনিটি আর বি লিম্ফোসাইটসের হিউমোরাল ইমিউনিটি। Which of the following type of hypersensitivity is known as delayed type hypersensitivity? কোন টাইপের হাইপারসেন্সিটিভিটি কে আমরা ডিলেড টাইপ বলে থাকি? টাইপ 1, 2, 3, 4। টাইপ 1 কে আমরা ইমিডিয়েট হাইপারসেন্সিটিভিটি বলে থাকি। ইমিডিয়েট অর্থাৎ যেমন ধরো কোনো অ্যান্টিবায়োটিক দিলে যেটাকে তুমি স্কিন টেস্ট করতে পারলে না বা না করে দিলে সেখান থেকে একটা রিয়াকশন হলো, যেটাকে আমরা অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশন বলে থাকি। অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশন, কোনো রকমের কোনো অ্যালার্জি, অ্যাস্তমা, এগুলো সমস্ত টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি। এবং এটা কে করছে? এই সেন্সিটিভিটিটা করে আইজিই এবং মাস্ট সেল। আইজিই মেডিয়েটেড ইমিউনিটি, ইমিডিয়েট ইমিউনিটি, এটা হচ্ছে টাইপ 1। ঠিক আছে, টাইপ 2। টাইপ 2 হচ্ছে আইজিজি এবং আইজিএম, এই দুজনের মধ্যে যে কেউ একজন করছে টাইপ 2 হাইপারসেন্সিটিভিটি। কোথায় দেখতে পাবো? এটা দেখতে পাবো হিমোলাইটিক অ্যানিমিয়া, তারপরে তোমার রিউম্যাটিক ফিভার, মাইস্থেনিয়া গ্রেভিস, এইরকম ডিজিজের ক্ষেত্রে আমরা টাইপ 2 ইমিউন হাইপারসেন্সিটিভিটি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট হাইপারসেন্সিটিভিটি। ঠিক আছে, টাইপ 3। টাইপ 3 হচ্ছে যে ইমিউন কমপ্লেক্স, এটা হচ্ছে ইমিউন কমপ্লেক্স। যেমন এসএলই,
তারপরে তোমার গ্লোমেরুলোনেফ্রাইটিসের ক্ষেত্রে দেখতে পারি, সিরাম সিকনেসের ক্ষেত্রে দেখতে পারি। যখন প্রচুর পরিমাণে ইমিউন কমপ্লেক্স তৈরি হচ্ছে তখন যে ধরনের হাইপার সেন্সিটিভিটি দেখা যাচ্ছে সেটাকে আমরা টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি বলছি। টাইপ 4 কোনটা? টাইপ 4 হচ্ছে আমাদের এই ডিলেড টাইপ হাইপার সেন্সিটিভিটি। ডিলেড যেমন যেমন হচ্ছে মান্টু টেস্ট রয়েছে, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস রয়েছে, গ্রাফট রিজেকশন রয়েছে, এগুলো হচ্ছে ডিলেড টাইপ হাইপার সেন্সিটিভিটি, টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি। এবং এটা কে মেডিয়েট করে? এটা হচ্ছে টি সেল মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি। ঠিক আছে, হাইপার সেন্সিটিভিটি কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা একটু বই থেকে পড়ে নিও। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইমিউনোগ্লোবিউলিন ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট আইসোটাইপ ইন দ্য ব্লাড? অর্থাৎ কোন ধরনের ইমিউনোগ্লোবিউলিন সব থেকে বেশি পরিমাণে আমরা ব্লাডে দেখতে পাই? আইজিএ, আইজিএম, আইজিজি নাকি আইজিই? আইজিএ, আইজিএ ইমিউনোগ্লোবিউলিন আমরা কোথায় পাই? এটা পাই যে কোনো ধরনের বডি সিক্রেশন, বডি সিক্রেশন, যে কোনো ধরনের বডি সিক্রেশনসের মধ্যে আমরা আইজিএ দেখতে পাই। এবং এক্সামে কোশ্চেন আসে যে ব্রেস্ট মিল্কে কি ইমিউনোগ্লোবিউলিন থাকে? তাহলে কোলোস্ট্রাম থাকছে, কোলোস্ট্রামের মধ্যে আইজিএ থাকছে। মাদার্সের মিল্কের মধ্যে বা ব্রেস্ট ফিডিং এর যে মিল্ক তার মধ্যে আইজিএ ইমিউনোগ্লোবিউলিন প্রেজেন্ট থাকছে। আইজিএম, আইজিএম হচ্ছে যে সব থেকে বড় সাইজের ইমিউনোগ্লোবিউলিন, এটা হচ্ছে সব থেকে বড় সাইজের ইমিউনোগ্লোবিউলিন, এটাকে আমরা বিগেস্ট বলছি। বিগেস্ট ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে আইজিএম এবং এটা প্রথম ইমিউনোগ্লোবিউলিন যেটা যে কোনো ইনফেকশন হলে ফার্স্ট রেসপন্স করছে। ঠিক আছে, ফার্স্ট অ্যান্টিবডি ইন রেসপন্স টু এনি ইনফেকশন। ঠিক আছে, এটা হলো। এরপরে হচ্ছে আইজিজি। আইজিজি হচ্ছে আমাদের সব থেকে অ্যাবান্ডেন্ট ইমিউনোগ্লোবিউলিন, সব থেকে মোস্ট অ্যাবান্ডেন্ট, যেটা কোশ্চেনে জানতে চেয়েছে সেটা হচ্ছে আমাদের আইজিজি। এবং এটি একমাত্র ইমিউনোগ্লোবিউলিন যেটা প্লাসেন্টা ক্রস করতে পারে। প্লাসেন্টা ক্রস, ঠিক আছে, আইজিজি একমাত্র প্লাসেন্টা ক্রস করতে পারে। ঠিক আছে, আর রইল আইজিই। আইজিই ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে অ্যালার্জি, যে কোনো ধরনের অ্যালার্জি যদি থাকে সেক্ষেত্রে আইজিইটা সব থেকে বেশি অ্যামাউন্টের থাকে। এবং আইজিই মেডিয়েটেড যে ইমিউনিটি সেটা হচ্ছে অ্যালার্জিক রিয়েকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ঠিক আছে, এই যে ইমিউনোগ্লোবিউলিন গুলো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা পড়বে। Which of the following diagnostic test is considered as a gold standard for confirmation of HIV infection? HIV ইনফেকশনের কনফার্মেশনের জন্য আমরা কোন ডায়াগনস্টিক টেস্টটা করে থাকি? অর্থাৎ গোল্ড স্ট্যান্ডার্ড বলা হচ্ছে, অর্থাৎ কনফার্মেটরি টেস্টও বলতে পারো। কনফার্মেটরি টেস্ট হিসেবে আমরা HIV ইনফেকশনের জন্য কোন টেস্ট করি? এলাইজা টেস্ট, ট্রাইডট টেস্ট, ওয়েস্টার্ন ব্লট টেস্ট নাকি পিসিআর অর্থাৎ পলিমারেজ চেইন রিঅ্যাকশন টেস্ট? অ্যান্সার হবে ওয়েস্টার্ন ব্লট টেস্ট। ওয়েস্টার্ন ব্লট টেস্ট আমরা ইউজ করে থাকি যখন HIV ইনফেকশন কনফার্মেশন করার প্রয়োজন হয়। এটা হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইনজেকশন অফ ইমিউনোগ্লোবিউলিন ইজ এন এক্সাম্পল অফ। ইমিউনোগ্লোবিউলিনের যে ইনজেকশন আমরা দিয়ে থাকি, যেমন টেডগ্লোব ইনজেকশন দিই, তো এই ইনজেকশনগুলো কি ধরনের ইমিউনিটি? ন্যাচারাল প্যাসিভ, আর্টিফিশিয়াল প্যাসিভ, ন্যাচারাল অ্যাক্টিভ নাকি দুটো একই হলো কি করে? এটা ন্যাচারাল অ্যাক্টিভ একটা আর্টিফিশিয়াল অ্যাক্টিভ। আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। তাহলে এই চারটের মধ্যে কোন ধরনের ইমিউনিটি যখন আমরা ইমিউনোগ্লোবিউলিনের ইনজেকশন দিচ্ছি? ইমিউনোগ্লোবিউলিন এবং এই ইমিউনিটি টাইপস গুলো ভীষণ ইম্পর্টেন্ট। এখানে দেখো, ইমিউনিটিকে আমরা প্রথমত দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইনেট ইমিউনিটি এবং আরেকটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অ্যাডাপটিভ ইমিউনিটি। ইনেট ইমিউনিটি কাকে বলছি? যেটা আমরা ইনবর্ন পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা যে ইমিউনিটিটা নিয়ে জন্মাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইনেট ইমিউনিটি। স্পেসিফিক কিছু থাকে, যেমন আমাদের স্কিন আমাদের একটা প্রোটেক্টিভ অর্গান হিসেবে কাজ করে, যেখানে বাইরে থেকে যা কিছু আমাদের বডির মধ্যে কিন্তু ঢুকে যেতে এসে পারে না, তাই তো? তাহলে স্কিন আমাদের একটা ইমিউনিটি হিসেবে কাজ করছে।
আমাদের যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট স্টোমাকে, আমরা যাই খাই না কেন সেটা যখনই স্টোমাকে যাচ্ছে তার এই যে তীব্র অ্যাসিডিক একটা এনভায়রনমেন্ট রয়েছে তাতে কিন্তু সমস্ত রকমের মাইক্রোঅর্গানিজমের ডেথ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটাও এক ধরনের ইমিউনিটি হিসেবে কাজ করছে। আমাদের ব্লাডের মধ্যে লাইসোজাইম থাকে, যেই লাইসোজাইমও কিন্তু এই প্রোটেক্টিভ অ্যাকশন হিসেবে মানে প্রোটেক্টিভ অ্যাকশন দেয়। এছাড়াও আমাদের বডিতে যে ডাব্লিউবিসি রয়েছে সেখানে ইউসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল এরা সমস্ত থাকে। এরা প্রত্যেকেই আমাদের বডিতে কিন্তু ইমিউনিটির কাজ করে থাকে। তাহলে এইগুলো করার জন্য আমাদেরকে কিছু করতে হয় না, এগুলো সমস্ত ইনেট ইমিউনিটির মধ্যে পড়ে যায়, ঠিক আছে? বাকি হচ্ছে যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি অর্থাৎ যেগুলো আমরা জীবনকালে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে। যেমন রয়েছে অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি। দুটো ভাগে ভাগ করা হয়েছে, অ্যাক্টিভ এবং প্যাসিভ। কিভাবে আমরা মনে রাখবো? অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে যেটা পাওয়ার জন্য আমার বডিকে কিছু কাজ করতে হচ্ছে, ঠিক আছে? যখন আমরা কাজ করছি তখন সেটা অ্যাক্টিভলি করছি এবং সেটাকে আমরা অ্যাক্টিভ ইমিউনিটি বলছি। এবং যখন আমার বডিকে কোনো কাজ করতে হচ্ছে না, আমরা বসে বসে বডি ইমিউনিটি পেয়ে যাচ্ছি, তখন সেটাকে আমরা প্যাসিভ ইমিউনিটি বলছি, ঠিক আছে? তাহলে অ্যাক্টিভ ইমিউনিটির মধ্যে কি কি আসছে? একটা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ এবং একটা হচ্ছে যে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ। ন্যাচারাল অ্যাক্টিভ কোনগুলো? ধরো তোমার কোনো ডিজিজ হয়েছে, মিজলস, মামস, চিকেন পক্স, এরকম কোনো একটা ডিজিজ হয়েছে। তো ডিজিজ হওয়ার সাথে সাথে তোমার বডির মধ্যে কিছু ইমিউনিটি তৈরি হয় এবং সেই ইমিউনিটিটা তোমাকে কিন্তু অনেকটা প্রোটেকশন দেয়। তো সেই যে ইমিউনিটিটা তোমার মধ্যে তৈরি হলো ডিজিজ হওয়ার কারণে, ন্যাচারালি তোমার মধ্যে একটা ডিজিজ তৈরি হলো এবং সেই ন্যাচারালি একটা ডিজিজ হওয়ার কারণে তুমি একটা ইমিউনিটি পেলে, যেটাকে আমরা বলছি ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি, ঠিক আছে? আচ্ছা, ভ্যাকসিনেশন যখন আমি দিয়ে দিচ্ছি তাহলে ডিজিজ তৈরি হলো না, কিন্তু আমি ভ্যাকসিন দিলাম। ভ্যাকসিনের মাধ্যমেও আমরা মাইক্রো অর্গানিজমটাকেই বডির মধ্যে দিই, কখনো লাইভ ভ্যাকসিন দিই, কখনো কিল ভ্যাকসিন দিই। তো সেক্ষেত্রেও আমার বডি কিন্তু অ্যাক্টিভলি সেখানটা ইমিউনিটি তৈরি করে। তাহলে এটাও অ্যাক্টিভ ইমিউনিটি, কিন্তু এটা ন্যাচারাল নয়, এটা হচ্ছে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল কেন? কারণ ন্যাচারালি তো কোনো ডিজিজ তৈরি হয়নি বডিতে, আমি আর্টিফিশিয়ালি কিছু একটা বডিতে ইনজেক্ট করেছি যেই কারণে ইমিউনিটিটা তৈরি হলো। তো সেই জন্য এটা হচ্ছে আর্টিফিশিয়ালি অ্যাক্টিভ ইমিউনিটি, ঠিক আছে? এরপরে চলে এসো প্যাসিভে। প্যাসিভের ক্ষেত্রে বলছে যে একটা ন্যাচারাল এবং একটা আর্টিফিশিয়াল। ন্যাচারাল কোনটা? ন্যাচারাল হচ্ছে মায়ের ব্রেস্ট মিল্কের মাধ্যমে আমরা আইজিএ ইমিউনোগ্লোবিউলিন পেয়েছি, যেটা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে একটা ইমিউনিটি তৈরি করছে। তাহলে এই যে ইমিউনিটিটা আমি বসে বসে পেয়ে গেলাম, আমার ফুডের মাধ্যমে পেয়ে গেলাম, বডিকে কিন্তু কোনো কাজ করতে হলো না, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলছি ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। বেশ। আরেকটা রয়েছে যে ইমিউনোগ্লোবিউলিন ট্রিটমেন্ট, অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশনের মাধ্যমে আমরা যে ইমিউনিটিটা দিচ্ছি সেইটা হচ্ছে যে প্যাসিভ এবং আর্টিফিশিয়াল। এখানে ন্যাচারাল কেন হচ্ছে না? কারণ আমাকে ইনজেকশন দিতে হচ্ছে, আমি বাইরে থেকে দিচ্ছি, সেই জন্য এটা আর্টিফিশিয়াল। এবং প্যাসিভ কেন? প্যাসিভ কারণ এখানটায় বডিকে কোনো কাজ করতে হচ্ছে না, বডি নিজে থেকে ইমিউনিটিটা পেয়ে যাচ্ছে, কোনো কিছুর মাধ্যমে তো ইমিউনিটিটা পেয়ে যাচ্ছে, বডিকে তৈরি করতে হচ্ছে না। তো সেই জন্য এটা প্যাসিভ ইমিউনিটি এবং আর্টিফিশিয়াল ইমিউনিটি। তাহলে এক্সাম্পল যদি হয় কিরকম ভাবে বলবো? অ্যাক্টিভ ইমিউনিটির মধ্যে ন্যাচারাল হবে কোনো ডিজিজ অকারেন্স এবং অ্যাক্টিভ ইমিউনিটির মধ্যে প্যাসিভ হবে যখন কোনো ভ্যাকসিন দেব। সিমিলারলি প্যাসিভের ক্ষেত্রে যখন আমরা মায়ের থেকে কোনো ইমিউনিটি পাচ্ছি তখন সেটা হচ্ছে ম্যাটার্নাল ইমিউনিটি এবং এটা হলো তোমার ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। এবং ইমিউনোগ্লোবুলিন ট্রিটমেন্ট বা ইমিউনোগ্লোবুলিন ইনজেকশনের মাধ্যমে যে আমরা ইমিউনিটিটা পাচ্ছি সেটা হবে প্যাসিভ ইমিউনিটি এবং সঙ্গে সঙ্গে এটা হবে আর্টিফিশিয়াল, অর্থাৎ আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। বুঝতে পারলে? আচ্ছা, আর এক ধরনের ইমিউনিটি হয় যেটাকে আমরা হার্ড ইমিউনিটি বলি। এটা কি? এটা হচ্ছে যে তুমি একটা কমিউনিটিতে থাকো যেখানে প্রচুর মানুষ রয়েছে যাদের কিনা একটা ডিজিজ হচ্ছে এবং সেই সমস্ত ডিজিজ পার্সনদের মধ্যে থেকে থেকে তোমারও একটা ইমিউনিটি তৈরি হয়ে গেছে, সেটাকে আমরা হার্ড ইমিউনিটি বলি। অর্থাৎ এক্ষেত্রে তোমার মধ্যে ডিজিজ অকারেন্স হলো না, কিন্তু তুমি যে এনভায়রনমেন্টের মধ্যে রয়েছো সেই এনভায়রনমেন্টে সবার মধ্যে ডিজিজ হচ্ছে বা কিছু জনের হচ্ছে না, তো তোমার এনভায়রনমেন্টে থাকাকালীন যে ইমিউনিটিটা তৈরি হচ্ছে সেটাকে আমরা হার্ড ইমিউনিটি বলছি, ঠিক আছে? ইমিউনিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইমিউনিটি থেকে কিন্তু কোশ্চেন আসে, বিভিন্ন ভাবে আসে। ইমিউনোগ্লোবিউলিন থেকে আসতে পারে, হাইপারসেন্সিটিভিটি থেকে আসতে পারে, এই অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি থেকে আসতে পারে। তো ইমিউনিটি কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? ইনজেকশন অফ ইমিউনোগ্লোবিউলিন কিসের এক্সাম্পল? এটা হবে আর্টিফিশিয়ালি প্যাসিভ ইমিউনিটি, তাই তো? আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। তাহলে ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটির মধ্যে কি হলো? প্যাসিভ ইমিউনিটি কিন্তু ন্যাচারাল, সেটা হচ্ছে যে মাদার থেকে যেটা আমরা পাচ্ছি, মাদার্স ব্রেস্ট মিল্ক, এটা হয়ে গেল তোমার ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি তাহলে ইনজেকশন অফ ইমিউনোগ্লোবিউলিন। ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি কোনটা? ডিজিজ অকারেন্স। যখন কোনো ডিজিজ অকার হচ্ছে তখন সেটা আমরা বলবো
ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি আর আর্টিফিশিয়ালি অ্যাক্টিভ ইমিউনিটি। হ্যাঁ, আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি কোনটা? যখন আমরা কোনো ভ্যাকসিন দেবো, যখন কোনো ভ্যাকসিনেশনের মাধ্যমে ইমিউনিটি তৈরি হচ্ছে তখন সেটাকে আর্টিফিশিয়ালি অ্যাক্টিভ ইমিউনিটি বলা হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? একটু ভালো করে দেখে নিও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নেক্সট, সাইট অফ গ্রোথ ইন দ্য লেন্থ অফ আ লং বোন ইজ। লং বোনের সাইট, গ্রোথের সাইটটা কোনটা? তো কোথায় থেকে লং বোনটা গ্রোথ হয়? ডায়াফাইসিস, পেরিঅস্টিয়াম, এপিফাইসিয়াল প্লেট নাকি বোন ম্যারো? এখানে একটা লং বোনের ছবি আছে, দেখো। এই যে বোনটা রয়েছে, এই বোনটার তিনটে পার্ট রয়েছে। ঠিক আছে, এই যে লম্বা পার্ট, এই লম্বা পার্ট এটাকে আমরা বলছি ডায়াফাইসিস। তারপরে লাস্টের ছোট পার্ট যেটাকে আমরা মেটাফাইসিস বলি, একদম সাইডের যে পার্টটা সেটাকে বলা হচ্ছে এপিফাইসিস। তো একটা লং বোনকে আমরা তিন ভাগে ভাগ করছি। মিডিলের পোর্শনটাকে বা শ্যাফট যেটা রয়েছে সেটাকে আমরা ডায়াফাইসিস বলছি, তার উপরে রয়েছে মেটাফাইসিস এবং তার উপরে রয়েছে এপিফাইসিস। মেটাফাইসিস এবং এপিফাইসিসের মধ্যে একটা লম্বা লাইন থাকে, যেই লাইনটাকে আমরা বলে থাকি এপিফাইসিয়াল লাইন। এদিকেও থাকে এবং দুটো সাইডেই থাকে এপিফাইসিয়াল লাইন, যেই এপিফাইসিয়াল লাইন থেকে বোনটার গ্রোথ হয়, অর্থাৎ বোনটা লম্বায় বড় হয়। আমরা জানি যে একটা এজের পরে, একটা সার্টেন এজের পর থেকে আর বোনের গ্রোথ হয় না। তো যখনই এপিফাইসিয়াল লাইনটা ক্লোজ হয়ে যায়, অর্থাৎ অ্যাডোলেসেন্স পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে, মানে চাইল্ডের এজ গ্রুপ শেষ হয়ে যাচ্ছে, তো তখন থেকে এপিফাইসিয়াল লাইনটা ক্লোজ হয়ে যায়। পিউবার্টির সময় থেকে এপিফাইসিয়াল লাইনটা ক্লোজ হয়ে যায়, যার পরে আর গ্রোথটা হয় না। তাহলে পিউবার্টি পিরিয়ড যখন শেষ হয়ে যাচ্ছে, তখন পিউবার্টি এন্ডের সাথে সাথে এই যে এপিফাইসিয়াল লাইন রয়েছে, এপিফাইসিয়াল লাইনটা ক্লোজ হয়ে যায়, এবং সেটা ক্লোজ হয়ে গেলে আর বোনের লম্বায় গ্রোথ যেটা, সেই গ্রোথটা আর হয় না। ঠিক আছে, এবারে আমাদের যে বোন রয়েছে, বোনের যে ইনার, মানে অর্থাৎ একদম ভেতরের যে বোনের যে একদম ভেতরের যে কম্প্যাক্ট পোর্শন, সেখানটায় থাকে কি? বোন ম্যারো। এখানে থাকে বোন ম্যারো। আমাদের দু রকমের বোন ম্যারো থাকে, একটা হচ্ছে ইয়েলো বোন ম্যারো এবং একটা হচ্ছে যে রেড বোন ম্যারো। ঠিক আছে, এই যে লং বোন যেগুলো রয়েছে, লং বোনগুলোর মধ্যে মেনলি ইয়েলো বোন ম্যারো থাকে। ঠিক আছে, তো এই যে বোন, সেটার মধ্যে মেনলি ইয়েলো বোন ম্যারো থাকছে। এবং এই যে সাইড, অর্থাৎ এই যে কর্নারের প্লেসগুলো, ইরেগুলার বোন বা কর্নারের শেপগুলো, এই জায়গাগুলোতে থাকে রেড বোন ম্যারো। ঠিক আছে, তাহলে এই লম্বা যে শ্যাফট পোর্শন সেখানে থাকছে ইয়েলো বোন ম্যারো, এবং সাইড বাই সাইডে যে ইরেগুলার বোন রয়েছে সেখানটায় থাকছে রেড বোন ম্যারো। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও আমাদের এই বোনের এই যে ভেতরে বোন ম্যারো হলো, বোন ম্যারোর সাইডে আবার একটা লেয়ার থাকছে স্পঞ্জি বোন, সরি, এই যে বোন ম্যারো রয়েছে ভেতরে, এবং বোনের যে সাইডটা, বোনের সাইডে একটা ভাস্কুলার মেমব্রেন থাকে, যেটাকে আমরা পেরিঅস্টিয়াম বলে থাকি। পেরিঅস্টিয়াম যে লেয়ার, এটা একটা ভাস্কুলার লেয়ার, এবং এটা বোনের সাইডের একটা লাইনিং হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল? সাইট অফ গ্রোথ ইন দ্য লেন্থ অফ আ লং বোন। তাহলে লং বোনের গ্রোথের সাইট কোনটা হলো? এপিফাইসিয়াল প্লেট হলো। পেরিঅস্টিয়াম তাহলে কি হলো? পেরিঅস্টিয়াম হলো যে বোনের যে বাইরের লেয়ার, ভাস্কুলার লেয়ার, সেটাকে পেরিঅস্টিয়াম বলছি। ডায়াফাইসিস কাকে বললাম? ডায়াফাইসিস হচ্ছে যে লং যে শ্যাফট পোর্শনটা থাকে সেটাকে ডায়াফাইসিস বলা হয়। আর বোন ম্যারো কি? বোনের মধ্যে যে ম্যারো থাকে, বোনের মধ্যে যে ইয়েলো বোন ম্যারো বা একটা স্পঞ্জি লেয়ার থাকে, সেটাকে আমরা বোন ম্যারো বলছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি কি রয়েছে। টার্সেলস অফ দ্য অ্যাঙ্কেলস আর এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ বোন। অ্যাঙ্কেলে যে টার্সাল থাকে সেটা কি ধরনের বোন? সিসাময়েড বোন, শর্ট বোন, লং বোন, নিউম্যাটিক বোন। আমাদের বডিতে বেশ কয়েক ধরনের বোন থাকে, যার মধ্যে লং বোন বলতে যেমন ফিমার, টিবিয়া, ফিবিউলা, এগুলো হচ্ছে লং বোনের মধ্যে পড়ে। তাই লং বোনের মধ্যে কোনগুলো হচ্ছে? ফিমার, টিবিয়া, ফিবিউলা, এগুলো হচ্ছে লং বোনের মধ্যে পড়ছে। আচ্ছা, শর্ট বোন বা শর্ট ইরেগুলার বোন, শর্ট বোনের মধ্যে কি কি পড়ে? শর্ট বোনের মধ্যে পড়ছে কার্পাল, কার্পাল, মেটাকার্পাল, এগুলো হচ্ছে শর্ট বোনের মধ্যে পড়ছে। কার্পাল, মেটাকার্পাল, টার্সাল, মেটাটার্সাল, এরা সবাই শর্ট বোনের মধ্যে পড়ছে। ঠিক আছে, আচ্ছা, সিসাময়েড বোন কোনগুলো? সিসাময়েড বলতে ওই সিসেমি সিড যেটা হয়, তিলের মতো ছোট ছোট কিছু বোন থাকে, সেগুলোকে আমরা সিসাময়েড বোন বলি। যেমন হচ্ছে আমাদের প্যাটেলা, প্যাটেলা। ঠিক আছে, নিউম্যাটিক বোন বলতে বোঝায় যে সমস্ত বোনগুলোর মধ্যে এয়ার ফিল্ড থাকে। এয়ার ফিল্ড যে বোন হয় সেগুলোকে আমরা নিউম্যাটিক বোনস বলছি, অর্থাৎ এয়ার সেল রয়েছে,
ঠিক আছে, বোনের মধ্যে এয়ার সেল রয়েছে। কাদের ক্ষেত্রে দেখবো, আমাদের থাকে না, এটা বার্ডসদের মধ্যে দেখা যায়। পাখিকে হালকা হতে হয় ওড়ার জন্য, তো সেই জন্য তাদের যে বোনগুলো থাকে সেগুলো নিউম্যাটিক বোনস হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখানটা অ্যান্সার কি হলো? অ্যান্সার হলো অপশন বি, শর্ট বোন। কার্পাল, মেটাকার্পাল, টার্সাল, মেটাটার্সাল এগুলো সব শর্ট বোনের মধ্যে পড়ছে। Which deformity of the spine presents as an increased roundness of thoracic cavity? Thoracic cavity roundnessটাকে আমরা কি ধরনের স্পাইন ডিফর্মিটি বলে থাকি? লর্ডোসিস, কাইফোসিস, স্কোলিওসিস, অস্টিওমাইলাইটিস। তাহলে এটা একটা ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটাও এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এখানে স্পাইনের ছবিটা দেখো। নর্মাল স্পাইন আমাদের কিরকম হয়? নর্মাল স্পাইনটা আমাদের এরকম একদম স্ট্রেট হয়। ঠিক আছে, এবারে এই স্ট্রেট স্পাইনটাই যখন এস এর মতো বেঁকে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ সোজা থাকছে না, এস আকারের সাইড বাই সাইডে বেঁকে যাচ্ছে, তখন সেটাকে আমরা কি বলি? স্কোলিওসিস। তাহলে স্কোলিওসিসের মানুষ লম্বার দিক থেকে সোজা হয়ে যাবে কিন্তু সাইড বাই সাইডে বেঁকে যাবে। ঠিক আছে, তাহলে এটা সাইডে বেঁকে যাচ্ছে যখন, তখন সেটাকে আমরা স্কোলিওসিস বলছি। ঠিক আছে, এইবারে এটা যদি আমার নর্মাল পশ্চারে, অর্থাৎ আমাদের যে স্পাইনাল কর্ড সেটা তো সোজা নয়, সেটা এরকম ভাবে থাকে, এবং এই পোর্শনটাকে আমরা বলি থোরাসিক পোর্শন, এই পোর্শনটাকে আমরা বলি লাম্বার পোর্শন। এটা হচ্ছে আমাদের লাম্বার পোর্শন এল, এটা হচ্ছে আমাদের থোরাসিক পোর্শন টি। ঠিক আছে, এইবারে এই থোরাসিক পার্ট অফ দা স্পাইন যদি কার্ভেচার হয়, কিরকম কার্ভেচার? পোস্টেরিয়র কার্ভেচার। তাহলে থোরাসিক স্পাইনে যদি পোস্টেরিয়র কার্ভেচার হয়, তাহলে সেটা কি হবে? এটা আরো এইদিকে সরে যাবে, পোস্টেরিয়র কার্ভেচার হচ্ছে, পেছন দিকে সরে যাচ্ছে। তাহলে থোরাসিক স্পাইনে যদি পোস্টেরিয়র কার্ভেচার হয়, তাহলে সেক্ষেত্রে এই বোনটা আরো সি শেপের হয়ে যাবে এবং এটাকে আমরা কি বলবো? কাইফোসিস বলবো। ঠিক আছে, এবং এক্ষেত্রে মানুষটা কিরকম ভাবে হাঁটবে? মানুষটা কিন্তু সামনের দিকে ঝুঁকে হাঁটবে। ঠিক আছে, সি শেপের হয়ে যাচ্ছে স্পাইনটা, সেই জন্য মানুষটা সামনের দিকে ঝুঁকে যাবে। এরপরে আসছি লাম্বার স্পাইনের জায়গা। এই যে লাম্বার স্পাইন রয়েছে, লাম্বার স্পাইনটা যদি অ্যান্টেরিয়র কার্ভেচার হয়, অর্থাৎ এইটা লাম্বার স্পাইন নর্মাল, এটা যদি সামনের দিকে বেঁকে যায়, অর্থাৎ এরকম ভাবে সামনের দিকে, উল্টো দিকে সি হয়ে যাচ্ছে। নর্মাল এটা এরকম থাকার কথা ছিল, এটা সামনের দিকে বেরিয়ে আসছে, অর্থাৎ অ্যান্টেরিয়র কার্ভেচার অফ লাম্বার রিজিয়ন। ঠিক আছে, লাম্বার ভার্টিব্রা যখন অ্যান্টেরিয়র কার্ভেচার হচ্ছে, তখন তখন কি হচ্ছে? এই যে মানুষটা যে যার সামনের দিকে বেঁকে গেল লাম্বার স্পাইনটা, সেই মানুষটা কিন্তু সোজাভাবে হাঁটতে পারবে না। সেই মানুষটা কিরকম ভাবে হাঁটবে? পেছন দিকে একটু ইয়ে করে, মানে যেমন প্রেগনেন্ট ওমেনরা যেভাবে হাঁটে, যে পেটটা সামনের দিকে, গ্র্যাভিড ইউটেরাস সামনের দিকে থাকে বলে সোজা হয়ে একটু পেছন দিকে হেলিয়ে থাকে, সেই রকম ভাবে লর্ডোসিসের পেশেন্টরাও হাঁটে। ঠিক আছে, তাহলে লর্ডোসিসের ক্ষেত্রে মানুষটা পেছন দিকে মানে পেছন দিকে হয়ে হাঁটবে, আর কাইফোসিসের ক্ষেত্রে মানুষটা সামনের দিকে ঝুঁকে হাঁটবে। কাইফোসিসের ক্ষেত্রে থোরাসিক স্পাইনের পোস্টেরিয়র কার্ভেচার হয়, আর লর্ডোসিসের ক্ষেত্রে লাম্বার স্পাইনের অ্যান্টেরিয়র কার্ভেচার হয়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা মুখস্থ করবে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? যখন হচ্ছে ইনক্রিজ রাউন্ডনেস অফ থোরাসিক ক্যাভিটি যখন রাউন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ সি এর মতো হয়ে যাচ্ছে, তখন সেটা তাহলে আমরা কি পড়লাম? সেটা হয়ে গেল কাইফোসিস। ঠিক আছে, অ্যান্সার হলো কাইফোসিস। নেক্সট কি রয়েছে? হুইচ টাইপ অফ মুভমেন্ট ইজ ফাউন্ড ইন হিঞ্জ জয়েন্ট? হিঞ্জ জয়েন্টে কি রকমের মুভমেন্ট দেখা যায়? অ্যাডাকশন, অ্যাবডাকশন, রোটেশন, ফিক্সেশন। এর জন্য তোমাকে আগে হিঞ্জ জয়েন্ট বোঝাতে হবে। আচ্ছা, বোঝাবো আমি, তার আগে আমি তোমাদেরকে এই 25 এর কোশ্চেনটা বলে দিই। দ্য সাইনোভিয়াল জয়েন্ট হুইচ ইজ দ্য লিস্ট মুভেবল জয়েন্ট, অর্থাৎ সাইনোভিয়াল জয়েন্ট যেটা হচ্ছে লিস্ট মুভেবল জয়েন্ট কোনটা? বল সকেট জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, গ্লাইডিং জয়েন্ট, পিভট জয়েন্ট। সবগুলো জয়েন্ট একসাথে বলবো বলে এখানে একটা ছবি আছে, এই ছবিটা আগে বুঝিয়ে নিই, তারপরে এই দুটো কোশ্চেনের অ্যান্সার তোমাদের দিচ্ছি। ফার্স্ট চলে আসছি আমাদের হিঞ্জ জয়েন্ট। হিঞ্জ জয়েন্ট কিরকম? হিঞ্জ জয়েন্টটা হচ্ছে যে এরকম ভাবে একটা পোর্শন থাকছে এবং তার উপরে একটা রাউন্ড শেপের এরকম ভাবে থাকছে। তো ছবি দেওয়াই রয়েছে, এরকম ভাবে যখন হিঞ্জের মতো থাকছে, হিঞ্জ কোথায় থাকে? হিঞ্জ থাকে দরজাতে লাগানো। দরজা কিরকম ভাবে ওপেন হয়? একটা সাইডে ওপেন হয় এবং ক্লোজ হয়, উল্টো দিকে কিন্তু খোলে না, তাই তো? তাহলে হিঞ্জ জয়েন্ট যেটা রয়েছে সেটারও ওয়ান সাইডের মুভমেন্ট হবে এবং ফ্লেকশন এবং এক্সটেনশন এইটুকু পসিবল। ঠিক আছে, কোথায় থাকে? হিঞ্জ জয়েন্ট গুলো থাকে যেমন নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, ফ্যালেঞ্জাস, এই হাতের ফিঙ্গারে ফ্যালেঞ্জাসের যে জয়েন্ট গুলো হচ্ছে, এগুলো সমস্ত হিঞ্জ জয়েন্ট। তাহলে নি, অ্যাঙ্কেল, এগুলো হচ্ছে আমার হিঞ্জ জয়েন্টের এক্সাম্পল। ঠিক আছে, এরপরে আসছে কন্ডাইলয়েড জয়েন্ট। তাহলে
ছবি দেখেই বুঝতে পারছো একটা বলের মতো শেপ রয়েছে এবং তার উপরে যেটা কাপের মতো বসানো হয়েছে সেটা বিভিন্ন দিকে মুভমেন্ট করতে পারছি, ঠিক আছে। তাহলে একটা বোনের স্মুথ প্রজেকশন হবে, রাউন্ডের প্রজেকশন হবে। এই জয়েন্ট গুলোতে ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন এরকম সব দেখা যায়। কোথায় থাকে? এটা থাকে ম্যান্ডিবল এবং টেম্পোরাল বোনের মধ্যে যে কন্ডাইলার প্রসেস রয়েছে সেই জায়গাতে থাকছে, ঠিক আছে। তাহলে বিটুইন condylar process of mandible and temporal bone, ঠিক আছে। এটা হয়ে গেল কন্ডাইলয়েড জয়েন্ট। নেক্সট চলে এসো বল এন্ড সকেট জয়েন্ট। বল এন্ড সকেট জয়েন্ট কিরকম? একটা বল রয়েছে, তার উপরে একটা সকেট বসানো রয়েছে, যেটাকে আমরা বলছি বল এন্ড সকেট জয়েন্ট। তাহলে বল এন্ড সকেট জয়েন্ট কোথায় থাকবে? বল এন্ড সকেট জয়েন্ট থাকে শোল্ডার এবং হিপ। শোল্ডার এবং হিপ জয়েন্ট হলো বল এন্ড সকেট জয়েন্ট। এই জয়েন্টের ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, রোটেশন, সার্কামডাকশন এই সমস্ত মুভমেন্ট গুলো হওয়া পসিবল। এরপরে চলে এসো পিভট জয়েন্ট। পিভট জয়েন্টটা দেখে বুঝতে পারছো লম্বা একটা রয়েছে, তার সাইডে একটা রাউন্ড শেপ রয়েছে এবং সেটা রোটেশন করতে পারছে, ঠিক আছে। তাহলে এই রকম জয়েন্ট যেখানে থাকবে সেক্ষেত্রে বোন বা লিম্ব যেটা রয়েছে সেটা রাউন্ড শেপে ঘুরতে পারবে বা রোটেট করতে পারবে। কোথায় থাকে? যেমন আমাদের মাথা, আমরা মাথা বিভিন্ন সাইডে ঘোরাতে পারি। তাহলে হেডের যে জয়েন্ট, এই জয়েন্টটা হচ্ছে পিভট জয়েন্ট। হেডের জয়েন্ট হচ্ছে আমাদের পিভট জয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, আর কোথায় রয়েছে? আমাদের যে এলবো রয়েছে, এলবো, রিস্ট, এগুলো সবই রাউন্ড শেপে আমরা ঘোরাতে পারি। তাহলে এগুলো সবই পিভট জয়েন্টের এক্সাম্পল, ঠিক আছে। এরপরে হচ্ছে স্যাডেল জয়েন্ট। স্যাডেল জয়েন্ট দেখো নিচের দিকে একটা এরকম সি শেপ, ওপরের দিকে একটা সি শেপ, দুটো বসে রয়েছে। অর্থাৎ এটাকে এক্সাম্পল দেওয়া হয় যে ঘোড়ার ওপরে যখন মানুষ বসে তখন যেভাবে বসে সেই শেপটা হচ্ছে স্যাডেল জয়েন্ট, ঠিক আছে। কোথায় থাকে স্যাডেল জয়েন্ট? স্যাডেল জয়েন্ট থাকে আমাদের থাম্বের বেসে, অর্থাৎ আমাদের যে বুড়ো আঙুল রয়েছে, বুড়ো আঙুলের মুভমেন্টটা খেয়াল করবে, এখানটায় থাকে আমাদের এই স্যাডেল জয়েন্ট, ঠিক আছে। তাহলে স্যাডেল জয়েন্টের এক্সাম্পল কি হবে? থাম্ব, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আমাদের রিস্টের যে ট্র্যাপিজিয়াম থাকে সেখানে থাকছে, মেটাকার্পাল বোনের মধ্যে থাকছে। তো এগুলো হচ্ছে আমাদের স্যাডেল জয়েন্টের এক্সাম্পল। আর একটা লাস্ট রয়েছে, লাস্ট কি রয়েছে? প্লেন জয়েন্ট। প্লেন জয়েন্টটাকে আমরা গ্লাইডিং জয়েন্টও বলে থাকি। এটাকে আমরা গ্লাইডিং জয়েন্টও বলে থাকি। কিরকম? দুটো সার্কেল ওপরে ওপরে রয়েছে, মাঝখানে একটা লাঠি রয়েছে, দুজন সার্কেল ওপরে ওপরে ঘুরতে পারছে, ঠিক আছে। এটাকে আমরা গ্লাইডিং জয়েন্ট বলি। কোথায় থাকে? রিস্টের যে কার্পাল বোন রয়েছে, রিস্টের কার্পাল বোনের মধ্যে থাকছে। ফুটের যে টার্সাল বোন রয়েছে, ফুটের টার্সাল বোনের মধ্যে থাকছে। তাহলে এগুলো সমস্ত গ্লাইডিং জয়েন্টের এক্সাম্পল। তাহলে এখানটা এক্সাম্পল কি হলো? কার্পাল বোন, টার্সাল বোন, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এগুলো হচ্ছে আমাদের এই কয়েকটা টাইপস অফ জয়েন্ট আমাদের বডিতে রয়েছে। জয়েন্টের টাইপস ইম্পর্টেন্ট, এক্সামে কোশ্চেন আছে, বলে যে নি জয়েন্টটা কি রকম জয়েন্টের এক্সাম্পল, ঠিক আছে। তাহলে নি জয়েন্ট যদি হয় তাহলে সেটা হিঞ্জ জয়েন্ট। শোল্ডার বা হিপ কি রকম জয়েন্টের এক্সাম্পল? এগুলো হচ্ছে বল এন্ড সকেট জয়েন্ট। তো এরকম ভাবে এক্সামে কোশ্চেন আসে, তোমরা এটা পড়বে। আচ্ছা, এখানে আমার কি কোশ্চেন ছিল? লিস্ট মুভেবল জয়েন্ট। লিস্ট মুভেবল জয়েন্ট যদি এখান থেকে দেখতে বলা হয় যে লিস্ট মুভেবল অর্থাৎ কোনটা ভালো মতো মুভ করতে পারে না, তাহলে দেখো সব থেকে কম মুভমেন্ট অর্থাৎ একটাই প্লেনের মধ্যে মুভমেন্ট হচ্ছে আমাদের এই প্লেন জয়েন্ট বা গ্লাইডিং জয়েন্ট। শুধুমাত্র একটি রকম ভাবে মুভমেন্ট আমরা করতে পারছি, বেশি মুভমেন্ট কিন্তু করতে পারছি না, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে? গ্লাইডিং জয়েন্ট। গ্লাইডিং জয়েন্টের ক্ষেত্রে সব থেকে কম মুভমেন্ট হয়, অ্যান্সার সি। আর একটা কোশ্চেন আগে বাকি রয়েছিল, হুইচ টাইপ অফ মুভমেন্ট ইজ ফাউন্ড ইন হিঞ্জ জয়েন্ট। বুঝতেই পারছো তাহলে হিঞ্জ জয়েন্টে কিরকম এক্সাম্পল, মানে কিরকম টাইপের মুভমেন্ট হতে পারবে। হিঞ্জ জয়েন্ট যেটা রয়েছে, হিঞ্জ জয়েন্টে কিন্তু শুধুমাত্র ফ্লেকশন হবে। কেন? যেমন দরজায় রয়েছে, দরজার ক্ষেত্রে শুধুমাত্র আমরা ফ্লেকশন করতে পারি। তাহলে মানে ফ্লেকশন এবং এক্সটেনশন এই দুটোই হয়, আর কিছু হয় না। তাহলে অ্যান্সার কি হবে? অপশন ডি, ফ্লেকশন। রোটেশন, রোটেশন এই মাত্র বললাম যেগুলো ঘুরতে পারছে গোল গোল করে, যেমন আমরা হেড, আমাদের শোল্ডার, এগুলো আমরা ঘোরাতে পারি, তাহলে এগুলো হচ্ছে আমাদের রোটেশন। আচ্ছা, অ্যাবডাকশন এবং অ্যাডাকশন বলতে কি বোঝায়? অ্যাবডাকশন মানে হচ্ছে যে
বডির মিড লাইন থেকে, একটা হিউম্যান বডির মিড লাইন থেকে যখন দূরে যাচ্ছে কোনো বডি পার্ট, তখন সেটাকে আমরা অ্যাবডাকশন বলি, ঠিক আছে। আর যখন মিড লাইনের দিকে আসছে তখন সেটাকে আমরা বলছি অ্যাডাকশন। অ্যাডিশন মানে হচ্ছে যোগ করা, তাহলে অ্যাড যখন হবে সেটা হচ্ছে মিড লাইনের দিকে আসবে, আর মিড লাইন থেকে দূরে যখন যাবে তখন সেটা অ্যাবডাকশন হবে, ঠিক আছে। এইভাবে মনে রাখতে পারো। তাহলে অ্যান্সার এখানটায় ফ্লেকশন হলো। ঠিক আছে, এতটা অবধি ছিল এই স্লাইডে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। এখানে আমি 25 কোশ্চেন ডিসকাস করলাম এবং এর পরের পার্টে আমি আবার 25টা কোশ্চেন আলোচনা করব। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। কোনো কিছু বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।